আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিভিন্ন দেশে দেশে বিক্ষোভ হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিক্ষোভ করে আসলে কতটুকু লাভ, এতে কি কোনো লাভ আছে কি না। এই বিষয়টি নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব যে বিক্ষোভ করলে কতটুকু লাভ বা কতটুকু ক্ষতি। আসলে এই প্রশ্নের উত্তরটা দুইভাবেই দেওয়া যায়, যে লাভ আছে অথবা কোনো লাভ নাই। প্রথমে শুরু করি যে লাভ নাই এই বিষয়টা দিয়ে। লাভ কিভাবে নেই? যেমন মনে করেন যে সারা বিশ্বেই ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে, সংগ্রাম করা হচ্ছে। আন্দোলন সংগ্রাম এগুলো তো বাদ দিলাম, এইটার বিপরীতে আইসিসি থেকে নেতানিয়াহুকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তারপরে ইউনাইটেড নেশন থেকে তাকে বিভিন্নভাবে ভৎসনা করা হয়েছে, বলা হচ্ছে যে সে গণহত্যা চালাচ্ছে, সব মানবাধিকার লঙ্ঘন করছে, এইগুলা বলা হচ্ছে। কিন্তু এত কিছু করার পরেও, গ্রেফতারি পরোয়ানা জারি করার পরেও যুদ্ধ কি বন্ধ হয়েছে? না, যুদ্ধ বন্ধ হয় নাই, বরং সে আরও বেশি গাজার উপরে হামলা করা শুরু করেছে। বরং আমরা যদি দেখি যে তার বিরুদ্ধে বিচার কার্য শুরু হওয়ার পরে যখন রায় হবে, সে কোর্টে উপস্থিত না হয়ে তখন আরও গাজাবাসীর উপরে চরমভাবে জুলুম নির্যাতন চালিয়েছে। তো ফলে এই দিক যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে এই দিক থেকে মনে হতে পারে যে আসলে তেমন কোনো লাভ নাই। সুতরাং আমরা এত চিল্লাফাল্লা করে বা আন্দোলন করে লাখ লাখ মানুষ জমায়েত করে কি লাভ হবে। আবার অন্য আরেকটা দিক দিয়ে বলা যায় যে এই গণজমায়েত করে অবশ্যই লাভ আছে। এটা কিভাবে হতে পারে? যেমন মনে করেন যে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বেই বিভিন্ন দেশে আন্দোলন করছে। তো আমাদের কাছে এটা মনে হতে পারে যে ইনস্ট্যান্ট এটার কোনো আমরা ফলাফল পাচ্ছি না। কিন্তু ইনস্ট্যান্ট ফলাফল না পেলেও প্রত্যেকটা জিনিসেরই একটা ছোটোখাটো ফলাফল থেকে যায়। যেমন ব্রিটিশদের বিরুদ্ধে আমরা 1947 সালে আমাদের ভারত উপমহাদেশ স্বাধীন হয়। কিন্তু এই 47 সালের স্বাধীনতা, এর আগে অনেক আন্দোলন সংগ্রাম, জীবন, ছোটোখাটো আন্দোলন এগুলোর উপরে দাঁড়িয়ে আছে। আমরা সকলেই জানি তিতুমিরের বাঁশের কেল্লার কথা, যেখানে তিনি বাঁশ দিয়ে কেল্লা বানিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তো আপনি যদি তখন বাঁশের কেল্লা দেখেন, আপনার কাছে মনে হতে পারে ব্রিটিশরা বোমা নিয়ে, বন্দুক নিয়ে যুদ্ধ করছে, তার বিরুদ্ধে বাঁশের কেল্লা দাঁড়িয়ে নিয়ে গুটি কয়েক মানুষ নিয়ে তিতুমির কেন যুদ্ধ করলো। কিন্তু তিতুমির তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, কথা বলেছেন, জনমত তৈরি করেছেন, এবং তারপরে আরও ফরায়েজি আন্দোলন হয়েছে, অন্য অন্য আন্দোলন হয়েছে। এই আস্তে আস্তে একটার পরে একটা ভিত্তি তৈরি হতে হতে ওইগুলো সফল হয় নাই, কিন্তু 1947 সালের দিকে এসে ওই আন্দোলনগুলোর উপরে ভিত্তি করেই এটা সফল হয়েছে। তেমনিভাবে প্রতিটা দেশের বিভিন্ন স্বৈরাচারের পতন যদি আমরা দেখি, বিভিন্ন সরকারের পতন যদি আমরা দেখি, এটা একদিনে হয় না, বরং এই আস্তে আস্তে ছোটোখাটো আন্দোলনের মাধ্যমে এক পর্যায়ে যে এটা বুমেরাং হয়। এবং সবচাইতে উত্তম উদাহরণ আমাদের কাছে রয়েছে শেখ হাসিনার পতনের যে বিষয়টা। ছাত্ররা যখন নতুন প্রথম আন্দোলন শুরু করেছিল, তখন আমরা অনেকেই হয়তো মনে করেছিলাম যে এই আগে তো অনেক আন্দোলন করছে, লাভ হয় না, এবার আন্দোলন করে কি হবে। কিন্তু এটার মাধ্যমেই কিন্তু শেষ পর্যন্ত পতন হয়ে গেছে। এই সব কিছু দ্বারা আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের বিভিন্ন দেশে দেশে আন্দোলন, এইটার মাধ্যমে হয়তো ইনস্ট্যান্ট আমরা কোনো ফলাফল পাবো না, কিন্তু এইটা একসময় যে বড় একটি রূপ ধারণ করবে, এবং এটার মাধ্যমে হয়তো বিভিন্ন সরকারের চোখ কান খুলে যাবে, অনেক সরকার চাপে থাকবে। এবং দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, এই আন্দোলনগুলোর মাধ্যমে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের উপরে চাপ সৃষ্টি হয়, এবং এই চাপের কারণে তারাও ওই যেই ইসরায়েল আছে বা অন্য অন্য দেশগুলো আছে, পররাষ্ট্র যেই নীতি আছে, সেখানেও তারা চাপ সৃষ্টি করে। এবং এই চাপে যে থাকে, ইসরায়েল যতই নির্যাতন করুন, জুলুম করুক, কিন্তু তারাও কিন্তু একটা সিস্টেমের ভিতর দিয়ে যায়। যেমন মনে করেন যে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, এটা তারাও জানে, সবাই জানে, কিন্তু ইসরায়েল কিন্তু মুখে কখনো স্বীকার করে না যে আমি গণহত্যা চালাচ্ছি। তারা ফর্মালিটি ঠিকই মেনটেন করে বলতেছে যে হামাস হচ্ছে সন্ত্রাসী সংগঠন, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করতেছি। আমেরিকাও পৃথিবীর যত জায়গায় যুদ্ধ করে, আপনি কখনো দেখবেন না যে তারা বলতেছে আমরা তেলের জন্য যুদ্ধ করতেছি, এটার জন্য যুদ্ধ করতেছি। এটা সবাই জানে যে তারা কী জন্য যুদ্ধ করতেছে, কিন্তু তারা মুখে বলবে যে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করতেছি। তার মানে এই যে একটা বয়ান তৈরি করা, মানুষের ব্রেন ওয়াশ করা, এটা খুবই জরুরি। এই জিনিসটা তৈরি হয় হচ্ছে এই আন্দোলনের মাধ্যমে, তারপরে মিডিয়ার মাধ্যমে। তো আমরা বিভিন্ন দেশে যদি আন্দোলন করি, সংগ্রাম করি, মাঠে নেমে আসি, তাহলে আমরা এই ফলাফলটা পেতে পারি। একটা আইডিওলজি তৈরি হবে বা একটি
মানুষের মেন্টালিটি এভাবে তৈরি হবে। যেমন আমরা দেখেছি যে আমেরিকার আগে প্রায় হচ্ছে সম্ভবত 47% মানুষ মনে করতো যে ইসরায়েল ভালো কাজ করতেছে এবং হামাস সন্ত্রাসী সংগঠন, কিন্তু এটা বেড়ে এখন মনে হয় প্রায় কোনো জরিপে দেখা গেছে 67%, 57%, আবার কোনো জরিপে দেখা গেছে যে 54% পর্যন্ত মানুষ মনে করতেছে যে ইসরায়েল অপরাধ করতেছে। তার মানে এটা কিন্তু আন্দোলনের মাধ্যমে আস্তে আস্তে বেড়েছে। দ্বিতীয় আর একটি যে বিষয়, সেটি হচ্ছে আমাদের প্রত্যেকের একটা নিজের দায়িত্ব আছে, আমাদের প্রত্যেকের জায়গা থেকে কিছু করণীয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কখনো অন্যায় দেখো তাহলে তোমরা হাত দ্বারা প্রতিবাদ করো, হাত দিয়ে না পারলে ফাবিল লিসানি, তোমরা তোমাদের জিহ্বা দ্বারা এটার প্রতিবাদ করো। আর ফাইন লাম তাস্তাতি, আর যদি তুমি সেটা দ্বারাও সক্ষম না হয় ফাবি কলবি, তাহলে তুমি তোমার অন্তর দ্বারা প্রতিবাদ করবা। তো এই যে অন্তর দ্বারা মানে ঘৃণা করবা, এটা বলা হয়েছে। তো আমরা আসলে বাংলাদেশে বসবাস করে আমরা কি করতে পারি? তাদের জন্য আমরা দোয়া করতে পারি, এবং আমরা যেহেতু হাত দ্বারা পারছি না, যুদ্ধে অংশগ্রহণ করতে পারছি না, আমরা এই যে আমাদের যে সলিডারিটি, আমাদের তাদের প্রতি যে সমর্থন জানানো, সরকারকে চাপ সৃষ্টি করা, এই জিনিসগুলো আমরা করতে পারি। তো এটা আমাদের মাজলুমের বিরুদ্ধে আমাদের একটা স্ট্যান্ড নেওয়া, বা মাজলুমের পক্ষে আমাদের একটা স্ট্যান্ড নেওয়া, আর জালেমের বিরুদ্ধে আমাদের স্ট্যান্ড নেওয়া, এটা হচ্ছে আমাদের ইমানের অন্যতম একটি দাবি। তো এটা অবশ্যই একটি ফলাফল রয়েছে। তো সর্বশেষ যদি আমরা আসলে বিষয়টা বলি, যদি ফলাফল দাঁড় করাই যে আসলে এর দ্বারা কোনো লাভ আছে কি না, তা আমি মনে করি যে অবশ্যই লাভ আছে, এবং এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। আমরা তো অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব, তাদের জন্য দোয়া তো করছি, কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য আছে, যতটুকু সাধ্য আছে, সব কিছু দিয়ে, আমার সামর্থ্যর সর্বোচ্চ দিয়ে গাজাবাসীর পাশে দাঁড়ানো উচিত, এবং তারই ফলাফল স্বরূপ আমাদের বিভিন্ন প্রোটেস্ট, তারপরে আমাদের আন্দোলন সংগ্রাম, এগুলো জারি রাখা উচিত। তারপরে ফেসবুকে পোস্ট করা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, লেখালেখি করা, এগুলো আমাদের জারি রাখতে হবে, কথা বলা জারি রাখতে হবে। তো অবশ্যই এটার গুরুত্ব রয়েছে। যারা মনে করেন যে এটার কোনো গুরুত্ব নাই, কোনো ভ্যালু নাই, আমার মনে হয় যে এটা সঠিক না। তো এক একজনের এক এক রকম বুঝ থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।